বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো। আমি মোহাম্মদ বজলুল হক, প্রভাষক পদার্থবিজ্ঞান, আহমদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আজকে পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় বল, এই অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগের সহিত আলোচনা শোনো এবং লাইভ ক্লাসে অংশগ্রহণ করে কোনো সমস্যা ফিল করলে সেটা আমাকে জানাও। আমি তোমাদের সমস্যার সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাব। এখানে তৃতীয় অধ্যায়ে তোমাদের বল সংক্রান্ত আলোচনা আছে। তাহলে বল তো হলো একটা শব্দ। তোমরা জানো যে কোথাও যদি কোনো বস্তু রক্ষিত থাকে, তাহলে সেই বস্তুটা যতক্ষণ না পর্যন্ত ওই বস্তুর উপর কিছু প্রয়োগ না করা হয়, ততক্ষণ বস্তুটা অ্যাজ ইট ইজ, যেমন ছিল তেমনই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দেখো, এখানে হোয়াইট বোর্ডে আমি এখানে মার্কারটা রেখেছি, এটা কোথাও যাচ্ছে না, কিন্তু এটাকে যখন আমি এই টান দিচ্ছি তখন একদিকে যাচ্ছে। কেমন? তাহলে টান দেওয়ার পর একদিকে মার্কারটা এখান থেকে স্থানান্তরিত হলো, কিন্তু টান না দেওয়ার পর স্থানান্তরিত হয় নাই। তাহলে এক্ষেত্রে টান বা ধাক্কা কোনো কিছু প্রয়োগ করলে বস্তুর স্থানান্তর ঘটে, আর না হয় ঘটে না। তার থেকে আমরা বলের দিকে যেতে পারি যে যা কোনো বস্তুর উপর, সেটা স্থির হোক চলমান হোক, প্রয়োগ করলে স্থির বস্তু চলতে চায় অথবা চলে, গতিশীল হয় বা হতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে তার গতি বৃদ্ধি পায় অথবা গতি থেমে যায়। যে কারণটায় যা প্রয়োগ করা হলো সেটাই হলো বল। তাহলে বলটাকে আমরা দেখতে পাই যে যেটা প্রয়োগ করা হলো, যা প্রয়োগ করা হলো তা দেখা যাচ্ছে না, কিন্তু বস্তুর উপর প্রয়োগ হচ্ছে। তাহলে বলকে আমরা এমন কিছু আরও আছে যেগুলি আমরা দেখতে পাই না, যেমন আলো, এটাকে আমরা দেখতে পাই, বিদ্যুৎ কি দেখতে পাই? সেটা দেখা যায় না। তাহলে আলো, বিদ্যুৎ, এগুলিকে কি বলা হয়? তোমরা নিশ্চয়ই জানো যে এগুলি শক্তি। তাহলে বলও দেখা যাচ্ছে না, কিন্তু বলকে শক্তি বলা যাচ্ছে না। বল এখানে পদার্থবিজ্ঞানের পরিভাষায় বলটা শক্তি দিয়ে, শব্দ দিয়ে প্রকাশ করা যাচ্ছে না। শক্তি এবং বলের মধ্যে পার্থক্য এখানে আছে, এবং গাণিতিক রিলেশনের মধ্যেও পার্থক্য আছে। সুতরাং এই শক্তি প্রয়োগ করলে বস্তু স্থানান্তরিত হবে, ওটা যেমন স্থির, আবার বল প্রয়োগ করলে বস্তুর পরিবর্তন হবে। তাহলে সেই বল নিয়ে আমাদের আলোচনা। এখন এই বল সংক্রান্ত আলোচনায় যার অবদান সবচেয়ে বেশি, বিজ্ঞানী নিউটন। তিনি কয়েকটা সূত্র দিয়েছেন, 3টা সূত্র দিয়েছেন নিউটনের গতি সংক্রান্ত সূত্র। এর মধ্যে প্রথম যে সূত্রটা, সেটাকে নিউটনের প্রথম সূত্র বলা হয়। নিউটনের প্রথম সূত্র গতি সংক্রান্ত, যে কোনো একটা স্থির বস্তুর উপর বাহির থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তুর উপর যদি বাহির থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে সেই বস্তুটি সুষম বেগে চিরকাল চলতে থাকবে, কখনো থামবে না। এটাই নিউটনের গতি সংক্রান্ত প্রথম সূত্র।
তোমাদের বইয়ে এই সূত্রটা আছে। কেমন? যে বাহির থেকে কোনো প্রযুক্ত বল যদি না দেওয়া হয়, বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম বেগে চলতে থাকবে। এই সূত্রটার মধ্যে দুইটা অংশ। স্থির বস্তু স্থির থাকবে, এই যে স্থির বস্তু স্থির থাকা, আবার চলমান বস্তু চলতে থাকা। এখানে এই সূত্র থেকে আমরা একটা শব্দ সম্পর্কে এবং বলের বস্তু সংক্রান্ত আরেকটা ধারণা পাই, যেটাকে বলা হয় জড়তা। জড়তা, এই নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে জড়তাটা কি? জড়তাটা হলো যে বস্তুর একটা বৈশিষ্ট্য, যে ধর্মের কারণে বস্তু যে অবস্থা আছে সেই অবস্থায় থাকতে চায়, আর সেই চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, সেটাকেই বলা হয় জড়তা। বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, যা ইচ্ছা প্রকাশ করছে, সেটাই হলো জড়তা। তাহলে জড়তা হলো বস্তুর সংশ্লিষ্ট একটা ধর্ম। এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা এই জড়তা সম্পর্কে ধারণা পাই। তাহলে বস্তুর অবস্থা, এখানে কয়টা অবস্থা হতে পারে? যে স্থির বস্তু, একটা হলো স্থির আর একটা চলমান। আমরা বস্তুকে এই দুইটা ভাগে ভাগ করতে পারি, যে বস্তুর অবস্থাটাকে, যে একটা হলো চলমান বস্তু আর একটা হলো স্থির বস্তু। তাহলে চলমান বস্তুর জন্য একটা জড়তা থাকবে, স্থির বস্তুর জন্য আরেকটা জড়তা থাকবে। তাহলে জড়তা দুই রকম হয়ে গেল। একটা হলো স্থিতির জড়তা, তাহলে এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তা পেলাম। জড়তাটা দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা হলো স্থিতির জড়তা আর একটা হলো গতির জড়তা। তাহলে স্থিতির জড়তাটা কি? যে স্থির বস্তু চিরকাল স্থির থাকার জন্যই চেষ্টা করে, মানে সে নড়তে চায় না, চলতে চায় না, যে অবস্থা আছে সেই অবস্থায় থাকতে চায়, স্থির। এই স্থির অবস্থা থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, এটার কারণে যে জড়তা আমরা পাই, সেই জড়তাটা হলো স্থিতির জড়তা। তোমরা এর মধ্যে দু একটা উদাহরণ দিলে আমরা সেটা স্পষ্টভাবে বুঝতে পারবো যে স্থিতির জড়তা কাকে বলা যাবে। এটা আমরা পেয়ে গেলাম একটা উদাহরণ। যেমন তোমরা অনেক সময় বাসে অথবা গাড়িতে অথবা রিক্সায়, এরকম যানবাহনে কোথাও যাতায়াত করেছ। তাহলে দেখা যায় যে একটা বাসে অথবা গাড়িতে যখন কোনো যাত্রী বসে থাকে, যাত্রীগণ যখন বসে থাকে, তখন হঠাৎ করে যখন গাড়িটা চলতে শুরু করে, দেখা যায় যে যাত্রীরা পিছনের দিকে একটু ঝুঁকে যায়, পিছনের দিকে হেলে পড়ে। এটা তোমার ক্ষেত্রেও হবে। তুমি যদি এটা লক্ষ্য করে থাকো তাহলে সেটা বুঝতে পারবে যে যাত্রী অবস্থাটা কি হয়, যে পিছনের দিকে একটু হেলে যায়, পিছনের দিকে পড়ে যায়। এই যে পিছনের দিকে চলে যাওয়া, তার মূল কারণটা কি? যে একটা বাস বা গাড়ি, তাতে যাত্রী বসা থাকা অবস্থায় তার নিচের অংশ গাড়ির সংলগ্ন থাকে, আর উপরের অংশটা গাড়ির সাথে সংশ্লিষ্ট থাকে না। সংলগ্ন না থাকার কারণে যেই মুহূর্তে গাড়িটা স্টার্ট করলো, তখনই গাড়িটা যাত্রা শুরু করলো, নিচের অংশ গতিশীল হয়ে যায় এবং উপরের অংশ ততক্ষণেও গতিপ্রাপ্ত হয় না। ফলে কি হয়, যে ওই যাত্রীগণ পিছনের দিকে হেলে পড়ে, যে নিচের অংশ সামনের দিকে চলে যায়, ফলে উপরের অংশটা পিছনের দিকে চলে যায়। তাই এটা একটা স্থিতির জড়তার উদাহরণ। তোমরা এটা লক্ষ্য করলে সেটা বুঝতে পারবে। এছাড়াও আরও আমরা
একটা খেলার উদাহরণ দিতে পারি, যে ওই ক্যারাম বোর্ড খেলায় যখন যে কটি গুটি ব্যবহার করা হয়, গুটিগুলি একটার পর একটা স্থাপন করে স্ট্রাইক করার সময় একটা স্ট্রাইক দিয়ে যখন গুটিটাকে আঘাত করা হয়, যদি সর্বনিম্ন গুটিটাকে খুব জোরে আঘাত করা হয় তাহলে দেখা যাবে একটাই চলে গেল আর বাকিগুলি এই একই জায়গায় স্থির হয়ে থাকে। তাহলে যাকে আঘাত করলো সে গতিপ্রাপ্ত হলো, সে চলে গেল, সেই বস্তুটা চলে গেল, আর বাকি বস্তুগুলি, বাকি গুটিগুলি একই জায়গায় থেকে যায়, কারণ বাকিগুলি এখনো গতিপ্রাপ্ত হয় নাই। সেটাও একটা স্থিতির জড়তার উদাহরণ। এরকম আরও অনেক উদাহরণ আছে যে স্থিতির জড়তা, যে স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চাবে। স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা, যে ধর্ম, সেই ধর্মটাকে স্থিতির জড়তা বলা হয়। তার পাশাপাশি আমরা গতির জড়তার উদাহরণ যদি দেখি, এই ক্ষেত্রে আমরা এই বাসের কথাই যদি চিন্তা করি, যাত্রীর কথা, বা রিকশায় অথবা যে কোনো বাহনে চলমান যাত্রী, যখন গাড়ি চলতে থাকে তখন যাত্রীগণ গাড়িতে বসা থাকলেও দেখা যায় হঠাৎ করে গাড়িটা যদি থামানো হয়, যাত্রীরা তখন সামনের দিকে ঝুঁকে যায়, সামনের দিকে। এমনকি রিক্সা যদি হঠাৎ করে থেমে যায় তাহলে দেখা যায় যাত্রীরা অনেক সময় রিক্সার থেকে পড়েও যায়। তাহলে কেন ঘটে এটা? এই ঘটার পিছনে মূল কারণটা কি? যে এখানে গতির জড়তা। রিক্সা যখন গতিশীল ছিল তাতে অবস্থানরত যাত্রীও ঠিক একই গতিতে গতিপ্রাপ্ত ছিল। এরকম যানবাহনে যখন বসা থাকে যাত্রীগণ তখনও এই একই গতিপ্রাপ্ত থাকে। সেই গতির কারণে যখনই বাস বা গাড়ি থামানো হলো, নিচের অংশ গাড়ি সংলগ্ন থাকার কারণে সেটা থেমে যায়, কিন্তু উপরের অংশ তখনও গতির কারণে চলতে চায়। ফলে কি এই যাত্রীগণ তখন সামনের দিকে ঝুঁকে পড়ে। আর এটা কি গতির জড়তার উদাহরণ। আরও সিম্পল উদাহরণ, তোমরা যদি দেখো যে তোমাদের বাসা বাড়িতে ফ্যান চালিয়ে থাকো, ফ্যানের সুইচ অন করলে একটা ফ্যান চলতে থাকলো কিছুক্ষণ, তুমি যখন ফ্যানের সুইচটা অফ করেছ সাথে সাথে ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে না, কিছুক্ষণ আগের মতোই একটু ঘুরতে থাকে, তারপরে যায় ফ্যানটা বন্ধ হয়। তাইলে কেন বিদ্যুৎ না থাকা অবস্থাও ওই ফ্যানটা চললো? একজন সাইকেল আরোহী কিছুক্ষণ প্যাডেল চালিয়ে যখন সাইকেলটাকে গতিপ্রাপ্ত করলো, আর কিছুক্ষণ পর প্যাডেল না চালালেও দেখা যায় যে সাইকেল সামনের দিকে যেতে থাকে, গতিতে চলতে থাকে। তার কারণ কি? যে কিছুক্ষণ আগে যে সাইকেলের চাকাগুলি যে গতিপ্রাপ্ত হলো, সেই গতির কারণে যখন তাতে বল প্রয়োগ করা হয় না, তারপরেও সে তার আপন গতিতে চলতে চায়, সামনের দিকে যেতে চায়, গতিশীল থাকতে চায়। এই যে প্রবণতা, সেটাকেই বলা হয় গতির জড়তা। তাহলে স্থিতির জড়তা এবং গতির জড়তা কাকে বলে এবং উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারি যে একটা ফ্যান সুইচ বন্ধ করলেও কেন চলবে? গতির জড়তার কারণে চলবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই জড়তা সম্পর্কে মোটামুটি একটা ধারণা ইতিমধ্যেই পেয়েছ। তাইলে গতির জড়তা এবং স্থিতির জড়তা আমরা কোথা থেকে পাই? এই নিউটনের গতির সংক্রান্ত প্রথম সূত্র থেকে গতির জড়তা এবং স্থিতির জড়তা পাওয়া যায়। তাহলে পরবর্তী সময়ে আমরা আসি আর একটু এখানে এই জড়তা ভরের সাথে খুবই সংশ্লিষ্ট। এই জন্য অনেক সময় বলা হয় ভরের পরিমাপই জড়তা, এটাও বলা হয় যে ভরটাকে পরিমাপ করার জন্য জড়তা ব্যবহার করা হয়। তাহলে জড়তার এখানে বেশি কম
যেটা হবে তার উপর নির্ভর করছে কি, বস্তুর ভরের উপর জড়তা নির্ভরশীল। যে একটা বস্তুর ভর যদি অনেক বেশি হয় তাহলে সেই বস্তুটাকে সরানোর জন্য অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। সেটা যে তুমি যদি একটা ওয়ালকে ধাক্কা দাও তাহলে ওয়ালটা খুব সহজে সরে যাবে না, কারণ কি তার ভর অনেক বেশি, সুতরাং তার জড়তাও বেশি, সে স্থির বেশি থাকতে চায়। এরকম গতিশীল ক্ষেত্র ভর যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে গতির জড়তাও বেশি হবে। এই জন্য ভর দিয়া বস্তুর জড়তার পরিমাপ করা যায়। ভর বেশি, ভরের সাথে জড়তা সংশ্লিষ্ট। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে আসি। নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রে বলা আছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং পরিবর্তনের দিক প্রযুক্ত বলের দিকে সংগঠিত হবে। যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং পরিবর্তনের দিক প্রযুক্ত বলের দিকে সংগঠিত হয়। এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে এখানে একটা নতুন শব্দ আসলো যে ভরবেগ। এখন ভরবেগ আমরা কাকে বলবো? এখানে ভর এবং বেগ দুটা শব্দের বিনিময়ে ভরবেগ। তাহলে এক্ষেত্রে ভরবেগ হলো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, মোমেন্টাম পি। পি ইকুয়াল টু বস্তুর ভর যদি এম হয়, বেগ যদি ভি হয়, তাহলে বস্তুর ভরবেগ এম ভি। এখানে লেখা যায় বস্তুর ভরবেগ এম ভি, যে বস্তুর ভর ইন্টু বেগ, বস্তুর ভর ইন্টু বেগের যে গুণফল, আর সেটাই হলো বস্তুর ভরবেগ। তাহলে ভরবেগের এখানে একক কি হবে? এটার একক হলো কেজি মিটার পার সেকেন্ড। দেখো, ভরের একক হলো কেজি আর বেগের একক হলো মিটার পার সেকেন্ড। সুতরাং ভরবেগের একক হবে কেজি মিটার পার সেকেন্ড। আর এখানে ভরের বেগের মাত্রা কি হবে? ভরের মাত্রা হলো এম, বেগের মাত্রা হলো এল টি ইনভার্স 1। তাহলে ভর বেগের মাত্রা কি হবে? এই মাত্রা হবে এম এল টি ইনভার্স 1 এবং ভর বেগের একক হবে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এই ভর বেগ সম্পর্কে জানার পর আমরা নিউটনের এই দ্বিতীয় সূত্র থেকে আরও নতুন কিছু সিদ্ধান্তের দিকে অগ্রসর হব। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলল? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার যদি হতে হয়, আমরা এখানে ধরে নেই যে, মনে করি এম ভরের একটি বস্তু, এম ভরের বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় ইউ আদি বেগ থেকে টি সময়ে বি শেষ বেগ প্রাপ্ত হলো, বি শেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে এক্ষেত্রে আমরা খুব সিম্পল ওয়েতে আমরা ধরে নিলাম যে, মনে করি এম ভরের একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হলো, ফলে বস্তুটির আদি বেগ ইউ থেকে টি সময় পরে বি শেষ বেগ প্রাপ্ত হলো। এটা দিয়ে আমরা একটা গাণিতিক রিলেশনের দিকে যাওয়ার চেষ্টা করব। দেখো, এখানে
এই এম ভরের বস্তু, তার উপর বল প্রয়োগ করা হলো F। বস্তুটা কিছু সময় চলে, টি সময়ের পর চলে, এখানে বস্তুর ভর M ঠিকই থাকলো, ব্যাগ B হয়ে গেল। তাহলে এই যদি হয়, এখানে ভর বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, যে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ করতে হবে। তাহলে এখানে শেষ ভরবেগ হলো mb, আদি ভরবেগ হলো mu। তাহলে এটা হলো ভরবেগের পরিবর্তন। এই যে ভরবেগের পরিবর্তনটা আমরা পাইলাম mb মাইনাস mu, এইটুকু পরিবর্তন হতে একটা সময় নিয়েছে, সেই সময়টাকে টি সেকেন্ড। তাহলে টি সেকেন্ডে বা টি সময়ে ভরবেগের পরিবর্তন হয় mb মাইনাস mu। তাহলে 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কতটুকু হবে? mb মাইনাস mu ডিভাইডেড বাই টি। তাহলে এখানে কি লেখা যায়? mটা আমরা কমন নিয়ে নিলে v মাইনাস u বাই টি ইকুয়াল টু m a, কারণ a ইকুয়াল টু v মাইনাস u বাই টি। এটা তোমরা জানো যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয় এবং ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এক্ষেত্রে পেয়ে যাই যে ভরবেগের পরিবর্তন এবং ভরবেগের পরিবর্তনের হারটা হলো m a। একক সময়ে যে ভরবেগের পরিবর্তন হবে তাকেই বলা হবে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা এখানে ভরবেগের পরিবর্তনের হার পেয়ে গেলাম। এখন দ্বিতীয় সূত্রে কি বললো? যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল কি ছিল? F। তাহলে F বেরিজেস ma। এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বা F ইকুয়াল টু k m a লেখা যায়। এখান থেকে আমরা কেটাকে সরিয়ে দেওয়ার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক, যদি F ইকুয়াল টু 1 নিউটন হয় এবং m ইকুয়াল টু 1 কেজি হয়, a ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে সেই ক্ষেত্রে k ইকুয়াল টু 1 হয়। তাহলে k ইকুয়াল টু 1 হতে গেলে এখানে আমরা 1 নিউটন, 1 কেজি এবং 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ যদি ধরি, তাহলে k ইকুয়াল টু 1 পাওয়া যাবে। তখন লেখা যাবে F ইকুয়াল টু m a। তাহলে এই যে F ইকুয়াল টু m a পাওয়া গেল, এটা কি বল? বল কিভাবে পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এভাবে বল পেতে পারি যে F ইকুয়াল টু m a। এই রিলেশনটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পেতে পারি। এখন এর থেকে এই দ্বিতীয় সূত্র থেকে নিউটনের বলের একটা সংজ্ঞা দেওয়া যায় একক বলের। যে কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুর ভর যদি 1 কেজি হয় আর তার ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে এখানে আমরা k ইকুয়াল টু 1 পেয়েছি। এটাকে যদি আমরা এরকম বলি যে 1 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হবে বা পাওয়া যাবে, তাকেই বলা হবে 1 নিউটন বল। তাহলে বলের একক হলো নিউটন। এখানে আমরা ইতিমধ্যে পেয়েছি F ইকুয়াল টু ma। তাহলে ভরের একক কি? কেজি, আর ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলের একক কি হয়? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা একটা একক, কিন্তু বলের জন্য ডেফিনেটলি ব্যবহার করা হয় নিউটন। নিউটন এই n দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই কখনো কখনো
এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলের একক লেখা হয়, এটা ভুল নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিউটন বলা হয়। তাহলে বলের একক এটা অনেক সময় অবজেক্টিভে থাকে যে এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকমটি থাকে। তাহলে দুইটা এককই শিখে রাখতে হবে যে বলের একক কী। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাণ এবং বলের একক বলের সংজ্ঞা দিতে পারি যে 1 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুর উপর যদি 1 নিউটন 1 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হবে তাকে বলা হবে 1 নিউটন। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়গুলি এখানে যা আলোচনা করছি একটু মনোযোগের সহিত শোনো এবং এখানে আলোচনার দিকে কোনো সমস্যা হলে তোমাদের সেগুলি আমাকে জানাও। এখানে এই দ্বিতীয় সূত্রের সাথে আরেকটা বিষয় রিলেটেড, ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র, তো সংরক্ষণ বা নিত্যতা সূত্র এগুলি তোমরা পড়েছ আগে শক্তির মধ্যে, যেটার মানে পরিবর্তন নেই, নিত্য, আগেও যা ছিল পরেও তা থাকবে, এখনও তা আছে। যদি এরকম হয় তাহলে কি সেটা সংরক্ষিত হয়, নিত্য, কোনো পরিবর্তন নেই। তাহলে শক্তির যেমন নিত্যতা সূত্র আছে, শক্তির কোনো পরিবর্তন নেই, ধ্বংস নেই, সৃষ্টি নেই, শুধু রূপান্তর আছে। তাইলে ঠিক এখানে ভরবেগের একটি সংরক্ষণ সূত্র আছে, সেটি হলো যে একাধিক বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল না কাজ করে, তাইলে কোনো একটা নির্দিষ্ট দিকে ওই বস্তুদ্বয়ের সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি এবং পরের ভরবেগের সমষ্টি একই থাকবে। এটাই হল ভরবেগের সংরক্ষণের সূত্র, যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল যদি কাজ না করে, তাহলে কোনো একটা নির্দিষ্ট দিকে সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ একই থাকবে। সেটা আমরা একটু এখানে দেখার চেষ্টা করি। যে দেখো, এই একই সরল রেখা বরাবর এখানে দুইটা বস্তু আমরা চিন্তা করছি যে একই সরল রেখা বরাবর চলছে। এই m1 ভরের বস্তুটি u1 আদি বেগ নিয়ে চলছে এবং m2 ভরের বস্তু u2 আদি বেগ নিয়ে এই একই দিকে যাচ্ছে এবং এই u1 ইজ গ্রেটার দেন u2, u1টা u2-র চেয়ে বড়। তাহলে কি হবে, যেহেতু এটার বেগ বেশি, এই বস্তুটা এক সময় যে এই দ্বিতীয় বস্তু m2 ভরের বস্তুকে ধাক্কা দিবে বা সংঘর্ষ হবে, ফলে এক সময় এসে এখানে এসে একটা সংঘর্ষের সৃষ্টি হলো, যে এই দুইটা বস্তুর মধ্যে একটা সংঘর্ষ হলো। এই m1 এবং m2 বস্তুর মধ্যে সংঘর্ষের পরে এই m1 ভরের বস্তুটি v1 বেগ নিয়ে এবং m2 ভরের বস্তুটি v2 বেগ নিয়ে আবার চলছে। তাহলে এই বেগ নিয়ে চলছে। এখন এই ক্ষেত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণের সূত্র যদি দেখতে চাই, তাহলে কি দেখা যাবে, এখানে বলা হলো যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল যদি কাজ না করে,
এবং একই সরলরেখা বরাবর যদি চলতে থাকে, কোনো একটা নির্দিষ্ট দিক মানে একই সরলরেখা বরাবর যদি চলতে থাকে, তাইলে তাদের আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। এখন এই চিত্র অনুসারে আমরা বলতে পারি আদি ভরবেগের সমষ্টি কি? এই m1 u1 প্লাস m2 u2, আর শেষ ভরবেগের সমষ্টি m1 v1 প্লাস m2 v2। তাহলে নিউটন এই ভরবেগের সংরক্ষণের সূত্রই এটা বলছে যে আদি ভরবেগের সমষ্টির সমান হবে শেষ ভরবেগের সমষ্টি। এটাই ভরবেগের সংরক্ষণের সূত্র। এই সূত্রটাকে আমরা যদি শক্তির সাথে দেখাতে চাই, তাহলে শক্তির রিলেশনে আমরা দেখি যে তোমরা জানো গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে কি হবে? হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। শক্তির ক্ষেত্রে তাহলে দেখা যায় যে শক্তির অসংরক্ষিত হচ্ছে, যে শক্তির এখানে বেগের পরিবর্তন হলে শক্তির পরিবর্তন হওয়ার কথা, কিন্তু পরিবর্তন হলে শক্তি সংরক্ষিত। এই জন্য আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি সমান হয়, এবং আদি শক্তির সমষ্টি শেষ শক্তির সমষ্টির সমান। এক্ষেত্রে আমরা এইভাবে ভরবেগের সংরক্ষণ সূত্রটি আলোচনা করতে পারি এবং এই সমীকরণটি মনে রাখার বিষয়। এটাকে যদি একটু এরকমটি দেখানো হয় যে m1 ভরের বস্তু u1 ব্যাগ নিয়ে চললো, m2 ভরের বস্তু u2 ব্যাগ নিয়ে চললো একই দিকে, এখানে সংঘর্ষের পর এই দুইটা বস্তুর মিলিত ব্যাগ হলো, এই দুটা সংঘর্ষ হওয়ার পর মিলিত ব্যাগ বি হলো। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু হবে m1 প্লাস m2 ইন্টু ভি। এখানে এই মিলিত ব্যাগটা আমরা নির্ণয় করতে পারবো যে মিলিত ব্যাগ, তাহলে আমরা ভি ইকুয়াল টু পাবো m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। এভাবে আমরা দুইটি বস্তুর মিলিত ব্যাগ নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমি এখানে যে বিষয়গুলি আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছ, এবং তোমরা এগুলি বাসায় একটু অনুশীলন করবে, বাসায় চর্চা করবে। বইটা একটু পড়লে তোমরা দেখতে পাবে যে বইয়ে এই সমীকরণগুলি এবং আমি যে কথাগুলি এখানে আলোচনা করেছি বইয়ে আছে। সুতরাং তোমরা বইটা একটু পড়বে এবং এইগুলি মনে রাখার চেষ্টা করবে, কারণ তোমাদের দক্ষতাই তোমাদেরকে আগাইয়ে নেবে, আর না হয় সম্ভব হবে না। তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।